হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর চ্যাপ্টারের খুবই বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলা তোমাদের ক্লাস 9-10 এর বইয়ে ছিল, বাট খুবই সামান্য পরিমাণে ছিল। এখন যেহেতু তোমরা বড় হয়েছো, তোমাদের ইন্টারের বইতে এই টপিকগুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজকে আমরা ওই টপিকগুলা নিয়ে একটু বিস্তারিত জানবো। এই যে দেখো, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে রাশি, যেটা কিন্তু তোমাদের ক্লাস 9-10 এর বইতেও ছিল। ওকে, এখন এই জিনিসটা তোমরা পরে আসছো, দিকের উপর ভিত্তি করে কিন্তু রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কাকে বলা হয়? যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না, তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। আবার ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি হচ্ছে, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তোমার মানেরও প্রয়োজন হবে এবং একই সাথে দিকেরও কিন্তু প্রয়োজন হচ্ছে। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয় তাদেরকেই বলা হয় ভেক্টর রাশি। দেখো, ভেক্টর রাশির সাথে কিন্তু সবসময় একটা ভেক্টর রাশির সাথে সবসময় একটা দিক কিন্তু গুণ আকারে থাকে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখন ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিন্তু আলাদা একটা সাইন ইউজ করা হয়। ধরো কিভাবে প্রকাশ করা হয়, দেখো। ধরো তোমার একটা হচ্ছে ভেক্টর রাশি, এ ভেক্টর রাশিটাকে প্রকাশ করা হবে এ এর উপর তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, অথবা এর উপর বার দ্বারা প্রকাশ করা হবে তোমার ভেক্টর রাশিকে। এভাবেই তোমার ভেক্টর রাশিগুলাকে প্রকাশ করা হয়, এ ভেক্টর অথবা এ বার। এই যে দেখো, এ ভেক্টর, এইটাকেই বলা হয় এ ভেক্টর। ওকে, এখন আমরা কিছু স্কেলার রাশির উদাহরণ দেখো। দেখো, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে তোমার ভর, দৈর্ঘ্য, সময়, তাপ, তাপমাত্রা। তোমরা বাকি এক্সাম্পল গুলা পড়ে নিবা। এই এক্সাম্পল গুলা মনে রাখতে হবে কিন্তু, কারণ এই এক্সাম্পল গুলা থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায়, ভার্সিটি এডমিশন আর এইচএসসি পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে। এখন দেখো, স্কেলার রাশি, এই যে এখানে যত রাশি দেখতেছো সবগুলা রাশির প্রকাশের জন্য কিন্তু শুধুমাত্র মানের প্রয়োজন হবে, কোনো দিকের প্রয়োজন হবে না। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া সব তো বুঝলাম, কিন্তু চাপ এবং তড়িৎ প্রবাহের তো দিক আছে, তড়িৎ প্রবাহের মান আছে এবং দিক আছে। তোমরা তো আমাকে এই কোয়েশ্চেনটা করতে পারো। আমি জিজ্ঞেস করতে পারি তোমাদের, কিভাবে দিক আছে তড়িৎ প্রবাহের? এখন তোমরা বললা তড়িৎ প্রবাহ সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়, তাই না? তড়িৎ কিন্তু সবসময় কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। আচ্ছা ভাইয়া, বুঝলাম, তড়িৎ সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। এখন দেখো, তড়িৎ কিন্তু কখনো নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয় না। অর্থাৎ তড়িৎ যে পজিটিভ থেকে নেগেটিভের দিক, তড়িৎ সবসময়ই পজিটিভ থেকে নেগেটিভের দিকেই শুধু প্রবাহিত হবে, অন্য কোনো দিকে সে প্রবাহিত হবে না। অর্থাৎ তড়িৎ প্রবাহের যে দিকটা আছে ওই দিকটা হচ্ছে একটা নির্দিষ্ট দিক। আচ্ছা, তড়িৎ প্রবাহ ক্লিয়ার। এবার চাপ দেখি। চাপেরও তো দিক আছে। এখন তোমরা বলতেছো চাপেরও দিক আছে, কিন্তু চাপ সবসময় কোন দিকে প্রযুক্ত হয়? ক্ষেত্রফল বরাবর, ক্ষেত্রফলের লম্ব বরাবর তোমার চাপটা প্রযুক্ত হয়। অন্য কোনো দিকে কিন্তু চাপ প্রযুক্ত হচ্ছে না, ক্ষেত্রফলের লম্ব বরাবর চাপ অলওয়েজ প্রযুক্ত হয়। অর্থাৎ চাপের দিকটাও নির্দিষ্ট। এখন যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, দিক থাকলেও যদি দিক নির্দিষ্ট হয় তাহলে সেটা হচ্ছে কি? স্কেলার রাশি। ধরো কোন একটা রাশির দিক আছে, যদি ওই দিকটা যদি একটা নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটা হবে তোমার স্কেলার রাশি, সেটা আর ভেক্টর রাশি হবে না। অর্থাৎ এই কারণেই তোমার চাপ এবং তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, ভেক্টর রাশি হয়, কারণ এদের দিকটা হচ্ছে নির্দিষ্ট। এরপরে আমরা কিছু ভেক্টর রাশি দেখতে পাচ্ছি। এই ভেক্টর রাশিগুলো তোমরা দেখে নিবা এন্ড মনে রাখার চেষ্টা করবা ভেক্টর রাশি কোনগুলো। মনে রাখার আসলে কিছু নাই, যদি একটু বুঝতে পারো কাদের মান আছে, কাদের প্রকাশের জন্য মানেরও প্রয়োজন হচ্ছে, দিকেরও প্রয়োজন হচ্ছে, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এইসব মনে রাখার আসলে কিছু নাই। তুমি দেখেই বলে দিতে পারবো কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। এরপরে আসি আমরা ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। আচ্ছা, ধরো যে কোনো একটা ভেক্টর রাশি আমরা নিলাম, একটা বল নিলাম, বল একটা আমরা ভেক্টর রাশি জানি। ধরো এখানে একটা তোমার ফুটবল দেয়া আছে, একটা ফুটবল, আমরা চিন্তা করি এখানে একটা ফুটবল দেয়া আছে। এখন এই ফুটবলটাকে এই দিক বরাবর ধরো, এই যে দেখো, এই তীর চিহ্ন দ্বারা কিন্তু ভেক্টরের দিক বোঝাচ্ছে।
এই দিক বরাবর তুমি পি বল প্রয়োগ করলে এই ভেক্টর রাশিটাকে, যদি শুধুমাত্র এই ফুটবলটাকে যদি এইদিকে পি বল প্রয়োগ করো তাহলে এই ফুটবলটা কিন্তু এই দিক বরাবর অগ্রসর হবে, তাই না? হ্যাঁ। এখন ধরো এই ফুটবলটাকে এই বলটা প্রয়োগ না করে শুধুমাত্র এই দিক বরাবর, এই যে দেখো তীর চিহ্ন দ্বারা দিক নির্দেশ করতেছে, কিউ বল প্রয়োগ করলাম। এখন যদি পি বল প্রয়োগ না করে শুধুমাত্র কিউ বলটা প্রয়োগ করো তাহলে এই ফুটবলটা কোন দিকে অগ্রসর হবে? শুধুমাত্র এই দিকে অগ্রসর হবে, তাই না? ধরো ফুটবলটাকে তুমি এইদিকে বরাবর লাথি মারলা তাহলে তো এইদিকেই অগ্রসর হবে, আবার এইদিকে লাথি না মেরে শুধু এই উপরের দিক বরাবর লাথি মারলা তাইলে ওই ফুটবলটা ওই দিক বরাবরই তো অগ্রসর হবে, তাই না? এখন কি হয়েছে, এখন ধরো এই ফুটবলটাকে এই দিক বরাবরও এবং একই সাথে এই দিক বরাবর, এই দিক বরাবর এবং একই সাথে এই দিক বরাবর পি এবং কিউ বলে একসাথে যদি লাথি মারা হয়, অর্থাৎ পি এবং কিউ বলে যদি একসাথে আঘাত করা হয় তাহলে ফুটবলটা কোন দিকে অগ্রসর হবে? অবশ্যই এই ফুটবলটা পি এবং কিউ বল দুইটার মাঝামাঝি কোন স্থান বরাবর অগ্রসর হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো আমাদের ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা কি বলে। ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা আমাদের বলতেছে, আগে আমি ফার্স্টে এগুলো একটু মুছে দিই। ওকে, ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা আমাদের বলতেছে এদিক বরাবর তোমার পি বল, এদিক বরাবর তোমার ধরো কিউ বল প্রয়োগ করা হয়েছে। এখন এই যে দুইটা বলের লব্ধি, অর্থাৎ এই দুইটা বলের যোগফল, ধরে নিই এই দুইটা বলের আঘাত করার কারণে এই বলটা তোমার এই মাঝ বরাবর গতিশীল হয়েছে আর বলে, তাহলে কি আর বলটা হচ্ছে তোমার পি এবং কিউ বলের যোগফল, তাই না? আর বল হচ্ছে তোমার পি এবং কিউ বলের যোগফল। এখন ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটা কি বলে? ভেক্টর যুগের সামান্তরিক সূত্র বলে কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বয় বরাবর যদি কোনো বিন্দু থেকে দুটি বল প্রয়োগ করা হয়, দেখো এই যে পি এবং কিউ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এ বরাবর পি বল এবং কিউ বল প্রয়োগ করা হয়েছে। যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুইটি বল প্রয়োগ করা হয় তাহলে এদের লব্ধি ওই সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করে। এই যে দেখো সন্নিহিত বাহু বরাবর দুইটা বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এদের লব্ধি ওই বিন্দু থেকে ওই সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করতেছে। দেখো এখানে যদি এটাকে আমি যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু এটা সামান্তরিকের কর্ণই, এই যে সামান্তরিকের কর্ণ বরাবর তোমার আর বলটা হচ্ছে ক্রিয়া করতেছে। আশা করি বুঝতে পারছো, এটাই ছিল তোমার ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। এখন দেখো এই যে এদিক বরাবর আর বলটা ক্রিয়া করতেছে, এদিক বরাবর কি ক্রিয়া করতেছে? তোমার আর বল ক্রিয়া করতেছে। এই আর বলের একটা মান আছে, আর হচ্ছে কি একটা ভেক্টর রাশি, বল একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আর কে যদি আমরা বিশ্লেষণ করি তাইলে একটা মান পাবো, সাথে একটা দিকও পাবো। তাহলে আর এর মানকে লেখা হয় তোমার এভাবে, আর এর মানকে তোমরা লিখতে পারো, আর এর মানকে এভাবে প্রকাশ করা হয়, মডুলাস মডুলাস অফ আর দ্বারা প্রকাশ করা হয়, মডুলাস অফ আর ভেক্টর, এটাই হচ্ছে কি মান। তাহলে আর ভেক্টরের মান হচ্ছে এটা। এই যে মান, এই মান বের করার জন্য একটা ফর্মুলা আছে। দেখো পি ও কিউ ভেক্টর একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে না পরস্পর, আমরা ধরে নিই এই যে পি ও কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে। এই যে পি এবং কিউ ভেক্টর, পি এবং কিউ বলটা পরস্পর আলফা কোণে আছে, তাইলে যদি পরস্পর আলফা কোণে দুটা ভেক্টর ক্রিয়া করে পি এবং কিউ, তবে তাদের লব্ধি আর হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে কি পি হচ্ছে একটা বল, এখানে তোমার পি হচ্ছে একটা বল, কিউ হচ্ছে অপর আরেকটা বল, এবং আলফা হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আশা করি ক্লিয়ার। কোণ আলফা হচ্ছে কি ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমরা আমাদের যে লব্ধি ভেক্টরটা আমরা পেলাম, দুইটা দুইটা ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের মানটা আমরা বের করে নিলাম। এখন দেখো
এই যে লব্ধি ভেক্টরের মান বের করলাম, আরেকটা কি জিনিস আছে, এই যে লব্ধি ভেক্টরের দিক আছে কিন্তু। এখন দেখো এই যে এই লব্ধি ভেক্টরের একটা দিক আছে, অবশ্যই যেহেতু একটা ভেক্টর রাশি তাইলে এর মানও থাকবে এবং দিকও থাকবে। এখন এর দিক কি হবে, ভেক্টরের দিক কি হবে, দেখো ভেক্টরের দিক হবে, ধরো আমরা এই ভেক্টরটা, এই যে লব্ধি ভেক্টর আর ভেক্টর, এই লব্ধি ভেক্টরটা আমার পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে ধরে নিই আমরা। এই যে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো সেটাই হলো কি, এই যে আমাদের আমাদের যে লব্ধি ভেক্টর সেটার দিক। তাইলে এই যে থিটা, এই থিটা কোণটা কেমনে বের করবো আমরা, যেহেতু পি এর সাথে কোণ, এটাকে আমি টেন থিটা পি ধরে নিলাম। এই যে লব্ধি ভেক্টরের সাথে কোণটা হবে টেন থিটা পি সমান, একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এখন দেখো আমরা কার সাথে কোণ কাউন্ট করতেছি, দিক বের করার সময় আমরা পি এর সাথে কোণ হিসাব করতেছি। এখন যেহেতু আমরা পি এর সাথে কোণ হিসাব করতেছি, তাইলে দেখো পিটাকে আমরা এই পাশে দিয়ে দিব, পি কে আমরা কোথায় দিয়ে দিলাম, যার সাথে কোণ হিসাব করতেছি তাকে এই পাশে দিয়ে দিলাম। তারপর এখানে লিখবো পি প্লাস কিউ কস আলফা। এই আলফাটা কি, এই আলফাটা হচ্ছে ওই যে পি এবং কিউ ভেক্টর উভয়ের মধ্যবর্তী যে কোণ সেটা। আবার দেখো উপরে কি দিতে হবে, উপরে দিতে হবে কিউ সাইন আলফা। আশা করি ফর্মুলাটা তোমাদের ক্লিয়ার। এখন দেখো এটা কার সাথে কোণ বের করছি আমরা, পি ভেক্টরের সাথে দিকটা বের করলাম, অর্থাৎ পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা বের করলাম, এই যে থিটা পি বের করলাম। এখন ধরো আমরা চাচ্ছি কিউ ভেক্টরের সাথে দিকটা বের করে দিব, তাও সম্ভব। যদি কিউ ভেক্টরের সাথে দিক বের করতে বলে, অর্থাৎ যার সাথে কোণ বের করতে বলবে তাকে আমরা এই স্থানে রাখবো, অপর পজিশনে, এই যে এখানে অপর পজিশনে আমরা অপর যে বলটা আছে তাকে রাখবো। দেখো আমি কিভাবে লিখি, ধরো আমি বের করতে চাচ্ছি টেন থিটা কিউ, টেন থিটা কিউ বের করতে চাচ্ছি, ধরো এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা কিউ। তাহলে এই টেন থিটা কিউ সমান হবে তোমার অন্য কালারের খালি লিখি আমি, টেন থিটা কিউ সমান হবে, এই যে দেখো এখানে যেহেতু কিউ এর সাথে কোণ হিসাব করতেছি আমরা, যেহেতু কিউ বলের সাথে লব্ধি এর কোণ হিসাব করতেছি, তাই আমরা কি দিব, এখানে কিউ থাকবে, সাথে হচ্ছে অপর বল যেটা থাকবে সেটা পি কজ আলফা, উপরে হবে কি পি সাইন আলফা। আশা করি ফর্মুলা দুইটা তোমাদের ক্লিয়ার। আমরা একটু আগে যে সামান্তরিক সূত্রটা, ওই যে দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্রটা থেকে আসলাম, ওইটার যদি প্রমাণটা দেখি আমরা, তাইলে কিভাবে প্রমাণ করা যায়। ওকে দেখো, আমাদের এই বরাবর একটা পি বল ক্রিয়া করতেছিল, ধরে নিছিলাম আমরা, এ বরাবর আরেকটা কিউ বল ক্রিয়া করতেছিল, এন্ড এদের লব্ধি ক্রিয়া করতেছিল আমাদের যে সামান্তরিকের কর্ণ বরাবর। এখন দেখো যেহেতু সামান্তরিকের দুইটা বাহু সমান, এই যে দেখো সামান্তরিকের এই বাহু এবং এই বাহু সমান, আমরা কি করতে পারি, আমরা কি বলতে পারি না এই বাহুর মান যদি কিউ একক হয় তাহলে এই বাহুর মানও কত হবে, কিউ হবে। আশা করি এইটা বুঝতে তোমাদের কারো কনফিউশন নেই। এখন যে এই যে পি এবং এই বাহু যেহেতু সেম সামান্তরিকের, যেহেতু এই দুইটা বাহুর মান সমান এবং দিক একই, তাহলে আমরা এখানে এটাকে কিউ ভেক্টর দ্বারা রিপ্লেস করতে পারি, এখানে পি ভেক্টর দ্বারা রিপ্লেস করতে পারি এই বাহুকে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা এই বাহুটাকে একটু এক্সপান্ড করব এন্ড এখানে যোগ করে দিলাম। এখন দেখো এই যে এই কোণটা আমরা ধরে নিছিলাম আলফা, তাহলে তোমার এই কোণটাও কত হবে, এই কোণটাও হবে আমাদের আলফা, যেহেতু এই দুইটা কি পরস্পর অনুরূপ কোণ, তাইলে এই কোণটা যেহেতু আলফা তাহলে আমাদের এই কোণটাও হবে কি আলফা। ওকে, এখন আমরা ধরে নিই এই যে এতটুক দূরত্ব হচ্ছে আমাদের এক্স, আবার আমাদের এই যে এতটুক দূরত্ব যেটুকু যা আমরা এক্সপান্ড করছি ততটুক দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, এই যে আমাদের একটা ত্রিভুজ দেখতেছো, নতুন একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়েছে, ওই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, এই কোণটা যেহেতু আলফা তাইলে আমরা লিখতে পারি সাইন আলফা সমান কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ কত,
অতিভুজ হচ্ছে কিউ, অতিভুজ কত কিউ। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি কিউ সমান হচ্ছে, কিউ সমান কি লিখতে পারি আমরা, সরি, আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান কিউ সাইন আলফা লিখতে পারি। আশা করি ক্লিয়ার হতে। আবার দেখো এই যে সমকোণী ত্রিভুজ, ধরো আমরা এই সমকোণী ত্রিভুজটাকে মার্ক করে দিলাম, এ বি সি দ্বারা আমি মার্ক করে দিই সমকোণী ত্রিভুজ এ বি সি। এই যে এ বি সি সমকোণী ত্রিভুজে এখন আমরা কজ আলফা সমান কি লিখতে পারি, কজ আলফা সমান আমরা লিখতে পারি, কজ আলফা সমান হচ্ছে কি ভূমি ভাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে তোমার ওয়াই, অতিভুজ হচ্ছে কত কিউ। তাইলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে কিউ কজ আলফা। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার দেখো এখানে এবিসি সমকোণী ত্রিভুজ তো ফর্ম হইছে, এখানে কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ ফর্ম হইছে। আরেকটা কি সমকোণী ত্রিভুজ ফর্ম হইছে, এই বিন্দুটাকে যদি আমি ডি দ্বারা চিহ্নিত করি তাইলে দেখো ডিবিসি সমকোণী ত্রিভুজ ফর্ম হইছে। এখন এই ডিবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, এই ডিবিসি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ডিসি স্কয়ার সমান ডিবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ডিবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা তো আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। এখন দেখো এখন কি আসে দেখো, ডিসি সমান কি, ডিসি এর মান কত দেখো, ডিসি এর মান দেওয়া আছে হচ্ছে আর, তাহলে ডিসি এর জায়গায় বসালাম আর স্কয়ার। এখন ডিবি এর ভ্যালু কত, ডিবি এর ভ্যালু হচ্ছে ডিএ প্লাস এবি। এখন ডিএ এর মান হচ্ছে কত তোমার পি, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে ওয়াই, এবি এর মান কত ওয়াই। আমরা এখানে ওয়াই সমান কি পাইছিলাম, ওয়াই সমান দেখো কিউ কজ আলফা পাইছিলাম, ওয়াই সমান পাইছিলাম কিউ কজ আলফা। তাহলে ডিবি স্কয়ার প্লাস ডিসি, এখন বিসি সমান কত দেখো, বিসি সমান পাইছি হচ্ছে আমরা এক্স, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে কত এক্স। এখন আমরা এক্স সমান কি পাইছি, এক্স সমান পাইছি কিউ সাইন আলফা। এখন দেখো এটাকে যদি আমরা জেনারেলাইজ করি তাহলে কি আসবে, পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার cos আলফা প্লাস কিউ সাইন আলফা ফুল স্কয়ার হবে। এখানে দেখো কিউ স্কয়ার, সরি এখানে কিউ স্কয়ার cos স্কয়ার আলফা হবে, হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। কি করছি এখানে সিম্পল a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ফর্মুলাটা ইউজ করলাম, দেন হচ্ছে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা বসিয়ে দিলাম। এখন কি আসে দেখো, আমি এই পাশে লিখতেছি এটা বাকি অংশ। এখন দেখো আর স্কয়ার সমান আমরা লিখতে পারি, এই যে দেখো এখানে পি স্কয়ার প্লাস দেখো কিউ স্কয়ার যদি কমন নিয়ে নিই আমরা তাহলে কি লিখতে পারি আমরা সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা লিখতে পারি, সাথে বাকি থাকে হচ্ছে 2pq cos আলফা। এখন দেখো ত্রিকোণমিতিক আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কয়ার আলফা এবং কজ স্কয়ার আলফা এর মান কত, সাইন স্কয়ার আলফা এবং কজ স্কয়ার আলফা এর মান হচ্ছে কত 1। সো আমাদের ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন যদি আমরা আর সমান বের করি তাহলে কি আসবে, আর সমান আসবে রুট ওভার অফ, আচ্ছা একটু খালি স্পেসে লিখি, নেক্সট পেজে চলে যাই। তাহলে আর সমান কি আসবে, আর সমান আসবে আমাদের রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটাই ছিল কি আমাদের, এটাই ছিল আমাদের একটু আগে যে বের করে লিখে দিছিলাম আমি লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা। আই থিঙ্ক ক্লিয়ার। এখন দেখো লব্ধির দিক কিভাবে বের করছি আমরা, দিক, দিক কিভাবে, দিকের ফর্মুলাটা কেমনে আসলো, এই যে আমি দিক tan কিউব থিটা পি সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা লিখলাম, আবার আরেকটা ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাটা কেমনে আসলো। এখন দেখো এই যে তোমার ডিবিসি সমকোণী ত্রিভুজে আমাদের থিটা কোনটা ছিল, ধরো আমরা ধরে নিই এই যে পি এর সাথে কোণ, পি এর সাথে কোণ মানে হচ্ছে ধরো আমরা এটাকে থিটা ধরে নিই, ওই যে পি এর সাথে যে কোণ
সেটাকে আমরা থিটা ধরে নিই। তাহলে এখন এই যে এই ত্রিভুজে ডিবিসি ত্রিভুজে আমরা tan থিটা সমান কি লিখতে পারি? ডিবিসি ত্রিভুজে আমরা tan থিটা সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। ডিবিসি ত্রিভুজে তোমার লম্ব কত? ডিবিসি ত্রিভুজে তোমার লম্ব হচ্ছে ডিসি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে বিসি ডিভাইডেড বাই বিডি, বিসি ডিভাইডেড বাই বিডি। তাহলে এখান থেকে লিখতে পারি। এখন বিসি এর দৈর্ঘ্য কত দেখি? বিসি এর যদি দৈর্ঘ্য আমরা কাউন্ট করি তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে কত? বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স। আবার এক্স এর মান কত পাইছিলাম আমরা? এক্স এর মান পাইছিলাম হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে বিসি এর জায়গায় আসবে আমাদের কিউ সাইন আলফা। আবার নিচে কি আছে তোমার? নিচে হচ্ছে বিডি। তাহলে বিডি এর জায়গায় কি লিখতে পারি আমরা? বিডি এর জায়গায় লিখতে পারি এবি প্লাস এডি। তাহলে বিডি সমান আমাদের কি আসে টোটাল? বিডি সমান আসে পি প্লাস ওয়াই। বিডি সমান আসে আমাদের পি প্লাস ওয়াই। আবার ওয়াই এর মান কত দেওয়া আছে? কিউ কজ আলফা। তাহলে টোটাল বিডি সমান কি আসবে তোমার? পি প্লাস কিউ কজ আলফা। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা দিকটা বের করছি। একইভাবে এটা আমরা বের করলাম tan থিটা পি। এখন তুমি যদি চাও তাহলে tan থিটা কিউ ও এই প্রসেস ইউজ করে বের করে নিতে পারো। তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দিব। এখন দেখো, এই যে একটু আগে আমরা দেখে আসলাম দুটি ভেক্টরের মান, দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়ের ফর্মুলা, ওই ফর্মুলা রিলেটেড একটা কোয়েশ্চেন। ওকে, দেখো এখানে আমাদের দেয়া আছে এই দিক বরাবর একটা 5 একক ভেক্টর ক্রিয়া করতেছে, এই দিক বরাবর আরেকটা 4 একক ভেক্টর ক্রিয়া করতেছে। এখন একটা কোণ দেয়া আছে 120 ডিগ্রি। আমাকে বলো তো, যদি দুটি ভেক্টরের লব্ধি বের করতে হয় তাহলে কি লাগবে? ওই দুইটা ভেক্টরের মান লাগবে, সাথে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আমাদের দরকার হবে। কিন্তু এখানে কি মধ্যবর্তী কোণ আসলে দেয়া আছে? এখানে কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু তোমাদেরকে দেয়া নাই। দেখো, এই যে ভেক্টর পি ভেক্টরটা ক্রিয়া করতেছে কিন্তু এই দিক বরাবর, আলটিমেটলি পি ভেক্টরটা ক্রিয়া করতেছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। আবার তোমার কিউ ভেক্টরটা, এই পি ভেক্টরটা এদিক দিয়ে এসে এদিক বরাবর ক্রিয়া করতেছে। আবার কিউ ভেক্টরটা ক্রিয়া করতেছে কোন দিকে? এই দিক বরাবর। কিন্তু আমাদের কোণ দেয়া আছে কোনটা? কোণ দেয়া আছে এই দিক বরাবর কোণ, কিন্তু আমাদের কোণ লাগবে কোনটা? আমাদের এই কোণটা কিন্তু দরকার হবে। এটাই কিন্তু আমাদের পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটাই হচ্ছে পি ভেক্টর, কারণ এটা এই পয়েন্ট থেকে শুরু হয়ে এইদিকে যাচ্ছে আলটিমেটলি। তাহলে এটা হচ্ছে পি ভেক্টরের, এটা হচ্ছে পি ভেক্টর, আবার এটা হচ্ছে কিউ ভেক্টর। এদিক বরাবর ক্রিয়া করতেছে তোমার কিউ ভেক্টর, কারণ দেখো পি ভেক্টরটাকে আমাদের কি করতে হবে? পি ভেক্টরটা যেহেতু এদিক বরাবর যাচ্ছে, তাইলে এই যে এই কোণটা দেয়া আছে, এই কোণটা কিন্তু পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়। আমাদের কি করতে হবে? দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে। এই যে দেখো, আমি এই বিন্দুতে পি ভেক্টরটাকে নিয়ে আসলাম, এই বিন্দুটাকে এই বিন্দুতে আমি পি ভেক্টরটাকে নিয়ে আসলাম, আবার এই বিন্দু থেকে তোমার কিউ ভেক্টরটা কি হচ্ছে? কিউ ভেক্টরটা যাচ্ছে এদিকে। তাহলে এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে? পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা জানি এটা একটা সরল রেখা। তাহলে এটার কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা দেয়া আছে কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা আলটিমেটলি কত হবে? এই কোণটা আলটিমেটলি হবে তোমার 180 মাইনাস 120 ডিগ্রি সমান হবে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা আলফা এর মান পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। পি এর মান কত? পি এর মান হচ্ছে 5, কিউ এর মান হচ্ছে কত? 4। তাহলে বের করতে বললো কি আমাদের পি ও কিউ ভেক্টরের লব্ধি কত। এখন দেখো, পি ও কিউ ভেক্টরের লব্ধি বলছে, আমাদেরকে কিন্তু বলে নাই, আলাদাভাবে বলে দেয় নাই লব্ধির মান কত অথবা লব্ধির দিক কত। যদি লব্ধির মান বলতো তাহলে আমরা শুধু মানটা বের করে দিতাম, যদি দিক বলতো তাহলে আমরা শুধু দিকটা বের করে দিতাম। কিন্তু এখন আমাদের বের করতে বলছে কি ভেক্টরের লব্ধি কত, তার মানে আমাদের মান এবং দিক উভয়ই আমাদের বের করে দেখিয়ে দিতে হবে। তাহলে এই ভেক্টরের মান কত হবে? লব্ধি ভেক্টরের মান হবে √r p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমরা মানগুলা বসিয়ে দিব। 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কত? cos আলফা এর মান কত পেলাম? 60 ডিগ্রি পেলাম। এটাই হচ্ছে কি আমাদের লব্ধি ভেক্টরের মান। আশা করি ক্লিয়ার। তোমরা ক্যালকুলেট করে বসিয়ে দিবা লব্ধি ভেক্টরের মান কত সেটা। এখন দেখো,
লব্ধি ভেক্টরের দিক কত সেটা আমরা বের করে দেব। লব্ধি ভেক্টরের দিকটা যদি আমরা বের করি তাহলে দেখো, লব্ধি ভেক্টরের দিক আমরা বের করব। লব্ধি ভেক্টরের দিক বের করার ফর্মুলা কি পাইছি দেখো, আমরা ধরে নিই পি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করতেছে লব্ধিটা, সেটা আমরা বের করব। তাহলে এই দিক বরাবর আমার পি ভেক্টর ক্রিয়া করতেছে, এদিক বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে আমাদের লব্ধিটা অবশ্যই এদের মাঝখানে কোনো একটা দিকে ক্রিয়া করবে, পি আর কিউ এর মাঝখানে। তাহলে দেখো এই যে লব্ধি, এটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা আমরা ধরো দেখাই দিতে চাচ্ছি। তাহলে পি এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, তাহলে পি এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে দিক আমরা বের করব, কিভাবে বের করব, আমরা লিখতে পারি tan থিটা পি সমান হচ্ছে, যেহেতু পি এর সাথে কোণ তাহলে পি এখানে থাকবে, এরপর এদিকে লিখবো কিউ কজ আলফা, এদিকে হবে কি কিউ সাইন আলফা। এখন আমরা মানগুলা বসিয়ে দিব, দেন ওখান থেকে আমরা থিটা এর মানটা বের করে নিব। মানগুলা কত হবে, মান এখানে পি এর মান হচ্ছে কত 5 প্লাস 4 cos কত ডিগ্রি, 5 প্লাস 4 cos 60 ডিগ্রি, আবার হচ্ছে এখানে হচ্ছে 4 sin 60 ডিগ্রি। এই মানটা বসাবা, এখান থেকে কি বের করে নিবা, থিটা পি সমান হচ্ছে tan ইনভার্স যেটা আসে ওইটা, এখান থেকে তোমরা কি থিটা পি এর মানটা পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার, আশা করি এই কোয়েশ্চেনটা ক্লিয়ার। এবার দেখি আমাদের যদি বলে লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত। আচ্ছা, মান, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আচ্ছা, লব্ধির মানের ফর্মুলাটা কি পাইছি একটু আগে, ধরো লব্ধির মানের ফর্মুলাটা পেলাম রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। দেখো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমাদের জিজ্ঞেস করছে। দেখো এখানে পি যে আছে, পি বলটা কিন্তু ধ্রুবক, কিউ বলটাও ধ্রুবক। এখন শুধুমাত্র চেঞ্জ হইতে পারে কি এদের মধ্যবর্তী কোণটা, এদের মধ্যবর্তী যে কোণ আছে, ওই যে মধ্যবর্তী কোণ আছে ওই কোণটাকে আমরা যদি চেঞ্জ করি তাইলে আমাদের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে আমাদের লব্ধির যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সেটা ডিপেন্ড করতেছে কার উপর, কজ আলফা এর উপর। লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ভর করতেছে আমার কজ আলফা এর উপর। এখন একটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে কজ আলফা এর 9-10 হয়তো এই জিনিসটা পরে আসতো, কজ আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1 আর কজ আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে কত +1, অর্থাৎ কজ আলফা এর মান -1 থেকে +1 এর মধ্যে হইতে পারে। এখন লব্ধির সর্বনিম্ন মান কি হবে, লব্ধির সর্বনিম্ন মান বের করার জন্য আমরা কি করব, কজ আলফা এর সর্বনিম্ন মান বসাবো, অর্থাৎ কজ আলফা এর সর্বনিম্ন মান কত -1। তাহলে কি হবে, আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। কজ আলফা এর জায়গায় কি বসাবো সর্বনিম্ন মানের জন্য, কজ আলফা এর জায়গায় আমরা বসাবো -1, যেহেতু কজ আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে সর্বনিম্ন মান কি আসতেছে, এই দেখো এটা হবে মিনিমাম, যেহেতু আর মিনিমাম দিয়ে দিলাম আমরা এখানে। তাহলে কি আসতেছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, কি আসলো -2pq। দেখো তো এবার পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার কিসের ফর্মুলা, রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কয়ার এর ফর্মুলা। তাহলে এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে লব্ধির সর্বনিম্ন মানের ফর্মুলা কি, লব্ধির সর্বনিম্ন মানের ফর্মুলা হচ্ছে পি মাইনাস কিউ। এখন যে এখানে পি মাইনাস কিউ দিলাম, এটা এমন হইতে পারে, ধরো পি মাইনাস কিউ এটাকে লেখা হয় এভাবে, অর্থাৎ যে মানটা বড়, অর্থাৎ যদি কোনো যদি দুটি ভেক্টরের সর্বোচ্চ মান, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান বের করতে বলে, তাহলে দুটি ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা বড় সেটা থেকে ছোট ভেক্টরটা বিয়োগ করবে। এই যে এইটার মানে বোঝাচ্ছে হচ্ছে দুইটা ভেক্টরের মানের ডিফারেন্সটা, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে কি, সর্বনিম্ন মান হচ্ছে দুটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের মানের যে পার্থক্য সেটাই। এখন দেখি আমরা লব্ধির সর্বোচ্চ মান কোনটা হবে, ধরো
এগুলো একটু রিস্ক করি যেহেতু আলাদা পেজ নাই। ওকে, লব্ধির সর্বনিম্ন মান কি হবে? দেখো, যেহেতু আমি বললাম লব্ধির মানটা নির্ভর করতেছে তোমার কজ আলফা এর উপর, যেহেতু আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করতে চাচ্ছি, অর্থাৎ আমরা আর ম্যাক্স বের করতে চাচ্ছি, তাইলে আর ম্যাক্সিমামের জন্য কজ আলফা এর মান কত হবে? কজ আলফা এর মানের কজ আলফা এর যে সর্বোচ্চ মান সেটাই হবে, অর্থাৎ কজ আলফা এর মান +1 হবে। তাহলে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু হবে √r p² প্লাস q² প্লাস 2 pq ইন্টু 1, অর্থাৎ কজ আলফা এর মান আমি যে সর্বোচ্চ মান সেটা বসিয়ে দিলাম। তাহলে কি আসলো? √r p প্লাস কিউ হোল স্কয়ার আসলো, অর্থাৎ কি p প্লাস কিউ আসলো। আশা করি বুঝতে পারছো। কি বুঝতে পারছো এখান থেকে? এখান থেকে যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের মানের যোগফল, আবার দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ওই দুইটা ভেক্টরের মানের পার্থক্য। আশা করি এটা ক্লিয়ার। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো, উপরের যে কোয়েশ্চেনটা আমরা করে আসলাম, এই কোয়েশ্চেনে যদি আমাদের বলতো এই যে দুইটা ভেক্টর পি আর কিউ দেয়া আছে, এদের সর্বোচ্চ মান বের করো আবার সর্বনিম্ন মান বের করো, তাহলে এই যে দুইটা ভেক্টর দেয়া আছে 5 আর 4, এদের সর্বোচ্চ মান কি হবে আর ম্যাক্স কি হবে? এদের সর্বোচ্চ মান হবে জাস্ট ওই দুইটা ভেক্টরের মানের যোগফল বের করে দিব আমরা। 5 প্লাস 4 ইউনিট ইকুয়াল টু কত হবে? 9 ইউনিট হবে। আবার এদের লব্ধির সর্বনিম্ন মান কি হবে? কি বলছিলাম? যে ভেক্টরের মান বড় সেটা থেকে ছোট ভেক্টরের মানটা বাদ দিতে হবে। তাহলে আর মিনিমাম সমান হবে কত? 5 মাইনাস 4 ইউনিট। তাহলে কত আসলো? 1 ইউনিট। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ক্লিয়ার। এটা একটা ডেমো ক্লাস ছিল। কিসের ডেমো ক্লাস আমি একটু ডেসক্রাইব করি। ওকে, তোমাদের এই ভিডিওটা যে কারণে দেয়া সেটা হচ্ছে আমি এবং তোমাদের শিহাব ভাইয়া মিলে ম্যাথ এবং ফিজিক্সের কোর্স লঞ্চ করতেছি একটা। ওই কোর্সগুলা দেখো, সাইকেল সিস্টেমে কিন্তু ওই কোর্সগুলা রান হবে। সাইকেল সিস্টেমে আমরা ওই কোর্সগুলা রান করব। ম্যাথ প্রতিটা সাইকেল হচ্ছে তোমার 1499 টাকা, আবার ফিজিক্সের প্রতিটা সাইকেল তোমার 1499 টাকা। আর প্রত্যেকটা সাইকেলে কি কি থাকতেছে? প্রত্যেকটা সাইকেলে থাকতেছে তোমার 3টা চ্যাপ্টার। ওই যে 3টা চ্যাপ্টার আমরা পড়াবো, এই 3টা চ্যাপ্টার তোমাকে 2 থেকে আড়াই মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। আর ওই যে আড়াই মাসের মধ্যে আমরা 32টার বেশি জুম ক্লাস নেব। এখন ওই যে জুম লাইভ ক্লাসে তোমার সুবিধাটা কি? এখন যে তোমাকে একটা রেকর্ডেড ডেমো ক্লাস আমি প্রোভাইড করলাম, এই ক্লাসে কিন্তু তুমি তোমার যত ডাউটস আছে ওইগুলা কিন্তু জিজ্ঞেস করতে পারতেছো না। এই ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ না। কিন্তু যখন তোমাকে আমি জুমে ক্লাস নিব, তখন তোমার যদি কোনো কোয়েরিজ থাকে, তখন তুমি তোমার মাইক্রোফোন অন করে ওই ডাউটটা তোমার ক্লিয়ার করে নিতে পারবা। ওইটা হবে তোমার জুম লাইভ ক্লাসের সুবিধা। এরপর আর কি থাকতেছে তোমার কোর্সে? কোর্সে থাকতেছে ওই যে আড়াই মাসের কোর্সে তোমার 8টা উইকলি কুইজ নেওয়া হবে। আমরা চেষ্টা করব যে 3টা চ্যাপ্টার পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারের যাতে অন্তত 2টা করে আমরা মিনি কুইজ নিতে পারি, এন্ড সম্মিলিতভাবে যাতে আমরা 8টা কুইজ নিতে পারি, এন্ড প্রত্যেকটা উইকে একটা করে কিন্তু কুইজ নেওয়া হবে। আর যে 3টা চ্যাপ্টার পড়াবো, ওই 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা মেগা এক্সাম নিব আমরা ওই 2 থেকে আড়াই মাসের মধ্যে। 2টা মেগা এক্সাম গুলার সিস্টেম কেমন হবে? তোমাকে একদম মানে ওই যে এইচএসসি তে যে টাইপের কোয়েশ্চেন হয় ওই টাইপের একটা কোয়েশ্চেন করা হবে, 100 মার্কসের তোমার এক্সাম দিতে হবে। আবার ক্লাস শেষে তো তোমাকে ক্লাস রেকর্ড গুলা, ধরো তোমার কোনো একটা কারণে, কোনো একটা অকেশনের কারণে তুমি ক্লাস মিস করছো, জুম লাইভ ক্লাস মিস করছো, ক্লাস রেকর্ড করে কিন্তু আমি রেখে দিব। দেন ওই ক্লাস রেকর্ডটা তোমার টেলিগ্রাম একটা প্রাইভেট চ্যানেলে অথবা ধরো তোমার প্রাইভেট ফেসবুক গ্রুপে কিন্তু আপলোড দিয়ে দেওয়া হবে। এখন তুমি পরে এসেও ওই ক্লাস রেকর্ডটা কিন্তু দেখে নিতে পারো, অর্থাৎ ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নাই। আর যে ইনস্ট্যান্ট ডাউট ক্লিয়ারেন্স, এটা তো বললামই। আর এই সব সুবিধা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 1499 টাকায়। ম্যাথের জন্য এই 1499 টাকা তোমাকে পে করতে হবে, ম্যাথের জন্য আড়াই মাসের জন্য। আবার ফিজিক্সের জন্য 1499 টাকা তোমার পে করতে হবে। আপাতত কিন্তু কোর্সটি 1499 টাকা আছে, বাট ধরো 1 মাস পর্যন্ত 1499 টাকা থাকবে। এরপর কিন্তু টিটি কোর্সটি 2000 টাকা করে ফেলা হবে। ওই যে আড়াই মাসের যে কোর্স, প্রত্যেকটা সাইকেল কিন্তু 2000 টাকা করে ফেলা হবে।
তাই তোমরা যত দ্রুত সম্ভব এনরোল করে নাও। আর এনরোল প্রসিডিউর তো ভিডিও ক্যাপশনে দিয়ে দিব। ওকে, এটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।